আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ফিলিস্তিন রাষ্ট্রে জাতিসংঘ সমর্থন দিলে পিএ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করা হবে, ইসরায়েলি মন্ত্রীর হুমকি। মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। ইসরায়েল কারাগারে নির্যাতনে ৯৮ ফিলিস্তিনি নিহত। জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ, হামাস। রাশিয়ার ড্রোন হামলা মোকাবেলায় সক্ষম নয় ইউরোপ, জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না? ফিলিস্তিন রাষ্ট্রে জাতিসংঘ সমর্থন দিলে পিএ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করা হবে, ইসরায়েলি মন্ত্রীর হুমকি। জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয় তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পিএ কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী, উগ্রপন্থী ইহুদি নেতা ইতামার বেন গাভির। গতকাল সোমবার ওৎসেমা ইহুদির দলের এক সভায় বক্তৃতাকালে বেন গাভির শীর্ষ পিএ কর্মকর্তাদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন। একাধিক ইসরায়েলি সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। বেন গাভিরের হুমকির বরাতে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, যদি তারা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে, কারণ তারা সব দিক থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে আলাদাভাবে বিবৃতি দিয়ে বেন গাভিরের এই মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসরায়েলের কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য পদ্ধতিগত উত্তেজনা। মন্ত্রণালয় থেকে এ ধরনের মন্তব্যের জন্য বেন গাভিরকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রপতির কার্যালয় থেকে বলা হয়, বেন গাভিরের এ ধরনের মন্তব্যের দায় ইসরায়েল সরকারকে নিতে হবে। গাজা যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র করা একটা খসড়া প্রস্তাবের পক্ষে গতকাল সোমবার ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবে গাজা উপত্যকার সুরক্ষা এবং স্থিতিশীলতার জন্য একটা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। ল্যাতিন আমেরিকার মাদক কার্টেলের বিরুদ্ধে সাফল্যপূর্ণ সামরিক অভিযান মেক্সিকোতেও সম্প্রসারিত করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে তিনি জনসাংবাদিকদের কথা বলেন। ট্রাম্প বলেন, মাদক বন্ধ করার জন্য আমি কি মেক্সিকোতে সামরিক অভিযান শুরু করব? আমার ক্ষেত্রে এটা ঠিক আছে। আমি মেক্সিকোর সাথে আলোচনা করছি, তারা জানে আমি কেমন অবস্থানে আছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মাদকের জন্য আমাদের দেশে প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে, তাই এখন আমরা অভিযান চালিয়ে সমুদ্রপথে মাদক সরবরাহ বন্ধ করে দিয়েছি। কিন্তু ট্রাম্প বলেননি কখন এবং কিভাবে এই ধরনের হামলা চালানো হতে পারে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এর আগেও তার দেশের মাটিতে এই ধরনের যে কোনো হামলার বিরোধিতা করেছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাটিন আমেরিকান স্টাডিজের অঙ্গ অধ্যাপক জেফ গারমানি সংবাদ মাধ্যমকে বলেন, মেক্সিকো সিটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কেবল মুখের কথাতেই হয়ে যাবে না। এক্ষেত্রে বেশ কিছু আইনি বাধা রয়েছে, যার মধ্যে কিছু অভ্যন্তরীণ এবং অন্যগুলো আন্তর্জাতিক। আন্তর্জাতিক কূটনীতির মৌলিক নীতিমালাও রয়েছে যা আইনের দ্বারা বাধ্য না হলেও জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সাধারণত মেনে চলে। কিন্তু দ্বিতীয় মেয়াদে মার্কিন ক্ষমতায় আসা ট্রাম্প সম্পর্কে এমন কিছু নিশ্চিত করে বলা যায় না যে তিনি এই আইন এবং প্রোটোকল মেনে চলবেন। তাই ট্রাম্প যদি মেক্সিকো সরকারের সাথে আলোচনা না করেই হামলা শুরু করেন তাহলে এতে আমি অবাক হব না। 2 সপ্তাহ আগে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি দুজন সরকারি কর্মকর্তার বরাতে জানায় যে হোয়াইট হাউস মেক্সিকোতে একটা স্থল অভিযানের প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে, যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাথে যৌথভাবে পরিচালিত হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযান মেক্সিকোতে মাদক গুদাম এবং কার্টেল মেম্বারদের বিরুদ্ধে ড্রোন হামলার উপর দৃষ্টি নিবদ্ধ করবে। ইসরায়েল কারাগারে নির্যাতনে ৯৮ ফিলিস্তিনি নিহত। গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে ইসরায়েলে আটক অবস্থায় কমপক্ষে ৯৮ ফিলিস্তিনি মারা গেছেন। নির্যাতন ও চিকিৎসা অবহেলার অভিযোগে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলেরই একটি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে তারা এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ভিত্তিক ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মারা যাওয়া ৪৬ জন বন্দী ইসরায়েলি প্রিজন সার্ভিসের কারাগারে ও ৫২ জন সামরিক হেফাজতে মারা গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এই অবস্থা অব্যাহত রয়েছে। সংস্থাটি এই নিহতের সংখ্যাকে নজিরবিহীন বলে বর্ণনা করে বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পিএইচআরআই জানিয়েছে, প্রাথমিক ময়নাতদন্ত ও সাক্ষীদের বর্ণনা থেকে বোঝা যাচ্ছে তীব্র নির্যাতনের কারণে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে মাথার আঘাত, আভ্যন্তরীণ রক্তপাত, পাঁজরের হাড় ভাঙা, চরম অপুষ্টি ও জীবন রক্ষাকারী চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া। মৃত্যুর কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে
সংস্থাটি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি মিলিটারি মুখপাত্র কিছু বন্দীর মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলি ও আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের আটক রাখা হয়েছে। পূর্বের আঘাত বা অসুস্থতার কারণে কিছু বন্দীর মৃত্যু হয়েছে। প্রতিটি মামলা সামরিক পুলিশ তদন্ত করেছে। জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে অনুমোদন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস। গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে, খবর বার্তা সংস্থা এএফপি এর। হামাস এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবে ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণে ব্যর্থ হয়েছে। গাজা উপত্যকার অভ্যন্তরে আন্তর্জাতিক বাহিনীকে বিভিন্ন দায়িত্ব ও ভূমিকা দিয়ে, যার মধ্যে হামাসকে নিরস্ত্র করাও অন্তর্ভুক্ত, তাদের নিরপেক্ষতা কেড়ে নেওয়া ও দখলদারিত্বের পক্ষে সংঘাতের একটি পক্ষ হিসেবে পরিণত করার চেষ্টা চলছে। গতকাল সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে শক্তিশালী করার জন্য মার্কিন খসড়া প্রস্তাবের পক্ষে ভোট হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনি উপত্যকার জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয় এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের জন্য একটি সম্ভাব্য পথ তৈরির কথা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবের পক্ষে 13 ভোট পড়ে। ওয়াশিংটন ভোটের পর একে ঐতিহাসিক এবং গঠনমূলক বলে ঘোষণা করেছে। কোনো দেশ এর বিপক্ষে ভোট দেয়নি। রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল। রাশিয়ার ড্রোন হামলা মোকাবেলায় সক্ষম নয় ইউরোপ, জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবেলায় ইউরোপ এখনও পুরোপুরি প্রস্তুত নয়। ড্রোন শনাক্তকরণ, প্রতিরক্ষা ও ধ্বংসের ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয়, এমন সতর্কতা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস। সোমবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়সে দেওয়া ভাষণে কুবিলিউস বলেছেন, পোল্যান্ডের ওপর রাশিয়া ড্রোন হামলার পরও বুঝতে পারিনি আমরা রাশিয়ার ড্রোন শনাক্ত ও ধ্বংস করার জন্য যথাযথ প্রস্তুত নই। ইউরোপের প্রস্তুতি ও সতর্কতার ঘাটতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, রাশিয়ানরা শিখছে, আমরা কি শিখছি? কুবিলিউসের মতে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিজ্ঞতা অর্জন করেছে। ইউরোপ এই অভিজ্ঞতা ইউক্রেনের সামরিক বাহিনীর কাছ থেকে গ্রহণ করে তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে পারে। তিনি সতর্ক করে বলেন, যদি আমরা তা না করি, এটি একটি ঐতিহাসিক ভুল হবে যা আমাদের দুর্বল করবে এবং ইউক্রেনকেও দুর্বল অবস্থায় ফেলবে। ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চাইবে না? মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে, কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? এ নিয়ে আল জাজিরার অনলাইন সংস্করণে আজ মঙ্গলবার বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছেন যশরাজ শর্মা। গত বছর বিক্ষোভকারীদের উপর শেখ হাসিনা নিরাপত্তা বাহিনী দমনপীড়ন চালায়। সেই সময় সীমা আক্তারের কয়েকজন বন্ধুও নিহত হন। শেখ হাসিনা শেষ পর্যন্ত পদত্যাগ করেন এবং বাংলাদেশ থেকে পালিয়ে যান। ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭৮ বছর বয়সী এ নেত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে বিচারকাজ চলেছে। কয়েক মাস ধরে বিচার প্রক্রিয়ার চলার পর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। গত বছর বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০২৪ সালের অগস্টে শেখ হাসিনা ঢাকা ছেড়ে চলে যান। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হয়নি। বিষয়টি ১৫ মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে উঠেছে। এখন হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।